কোর্স 508 এ ব্লক 1 ইউনিট 2 এর ডিসকাশনে বিগত দিনে আমরা দেখে নিয়েছিলাম দর্শন সম্বন্ধীয় ললিত কলা শিল্প এবং কারুশিল্পের বিভিন্ন উপাদানের পরীক্ষণ। তার মধ্যে পেন্সিলটা আমরা ডিটেইল আলোচনা করেছিলাম। বাকি যে জিনিসগুলো রইল সেগুলো আজকে আমরা কন্টিনিউ করছি, যেমন রঙিন কড়ি, রঙিন পোস্টার, কলম, কালি, রংগুলি, মাটি, মিশ্রিত উপাদান, কারুশিল্প, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। পাঠ শেষের অনুশীলনীতে পাবেন যে ললিত কলা আর উপাদানগুলি কি কি। তো ললিত কলার 8টা উপাদান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উপাদানগুলি হলো যে দেখুন, পেন্সিল, রঙিন খড়ি, রঙিন পোস্টার, কলম ও কালি, রঙ্গোলি, মাটি, মিশ্রিত উপাদান এবং কারুশিল্প। পাঠ শেষের অনুশীলনীতে একটা প্রশ্ন রয়েছে যে রঙিন কড়ি বা প্যাস্টেল কালার কি, বিভিন্ন ধরনের রঙিন কড়ি সম্বন্ধে আলোচনা করুন। সেটা পাঠ শেষের অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাবেন। তো রঙিন কড়ি হলো অনেকটা কাঠির মতো, যা রঞ্জক পদার্থের পাউডার দিয়ে তৈরি এবং একত্রে যুক্ত করা থাকে। তো রঙিন কড়ি বিভিন্ন প্রকারের হয়, দেখুন যে শুকনো রঙিন কড়ি, তারপর হচ্ছে তৈলাক্ত রঙিন কড়ি। তো রঙিন কড়ির মধ্যে শুকনো রঙিন কড়ি যেটা, সেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে শক্ত রঙিন কড়ি আর একটা হচ্ছে নরম রঙিন কড়ি। তো শুকনো রঙিন কড়িকে বলা হচ্ছে ড্রাই প্যাস্টেল, আবার তৈলাক্ত রঙিন কড়ি যেটা সেটাকে বলা হচ্ছে অয়েল প্যাস্টেল। তো শুকনো রঙিন কড়ির মধ্যে দুটো, যেটা শক্ত রঙিন কড়ি এবং নরম রঙিন কড়ি। তো শক্ত রঙিন কড়ির বৈশিষ্ট্য কি রয়েছে, যে ইহা উচ্চ ধরে রাখার ক্ষমতা। শক্ত রঙিন কড়িটার হচ্ছে ধরে রাখার ক্ষমতা, রং ধারণ ক্ষমতা হচ্ছে উচ্চ এবং রঞ্জক পদার্থ কম এক্ষেত্রে থাকে। রঙের পরিমাণ কম থাকে কিন্তু ধারণ ক্ষমতা খুব বেশি। রূপরেখা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কোন একটা স্কেচ করলে তার আউটলাইন ড্র করার জন্য কিন্তু এই শক্ত রঙিন কড়ি ব্যবহার করা হয়। এতে রঙের ঔজ্জ্বল্য ভাব কম থাকে, আঠালো ভাবের প্রয়োজন হয় না এটাতে। তারপর নরম রঙিন কড়ি যেটা, সেক্ষেত্রে কি হয়, রঞ্জক পদার্থ থাকবে, উচ্চ রঞ্জক পদার্থ থাকবে কিন্তু যুক্ত করার ক্ষমতা কম থাকবে। রঙের ধারণ ক্ষমতা কম কিন্তু রঞ্জক পদার্থটা খুব বেশি থাকবে। ছবিতে দাগ এবং মিশ্রণ হতে পারে, রং খুব উজ্জ্বল হয়। আর সমাপ্ত ছবিতে দাগ দূর করার জন্য আঠালো জিনিসের প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু রংটাকে ধরে রাখার জন্য আঠালো পদার্থ ইউজ করতে হয়, আদারওয়াইজ হবে না। তো আউটলাইন ড্র করার জন্য আমরা শক্ত রঙিন কড়ি ব্যবহার করব, আবার ভিতরের নরম রঙিন কড়ি ব্যবহার করব ভেতরের অংশটাকে রং করার জন্য। তো এই গেল শুকনো রঙিন কড়ি বা ড্রাই পেস্টেল আমরা দেখলাম। তো পেস্টেল কালার বা রঙিন কড়ি কিন্তু ড্রাই পেস্টেল, তারপর হচ্ছে অয়েল পেস্টেল রয়েছে। তো এবার দেখে নিচ্ছি অয়েল পেস্টেলটা। তো অয়েল পেস্টেল বা তৈলাক্ত রঙিন কড়ি যেটা হচ্ছে, এগুলো নরম এবং উজ্জ্বল রঙের হয়। এগুলো মিশ্রণ করা কঠিন, কিন্তু মিশ্রিত হতে পারে, কাপড়ের টুকরো বা সুতো ব্যবহার করা যেতে পারে মিশ্রণ করার জন্য, এইসব বিষয় রয়েছে। তো রঙিন কড়ির মাধ্যম প্রথম ব্যবহার করেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি প্রথম এই পেস্টেল কালার ইউজ করেছিলেন, বিশেষ করে অয়েল পেস্টেলটা উনি ইউজ করেছিলেন। তারপর রঙিন চক রয়েছে, রঙিন চক যেটাকে বলা হয় ক্রেয়ন ইউজ করার টেকনিক দিয়েছে, কিভাবে পেস্টেল এফেক্ট দেয়া যায়, তারপর কিভাবে গ্রাফিটো টেকনিক, দেয়াল চিত্র সংক্রান্ত কিছু কৌশল এখানে দেয়া আছে। এগুলো কিন্তু এতটা দেখার দরকার নেই। আমাদের মুদ্রা কথা হচ্ছে কি, পেস্টেল কালার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রঙিন শুকনো রঙিন কড়ি বা ড্রাই পেস্টেল, একটা হচ্ছে অয়েল পেস্টেল। ড্রাই পেস্টেল আবার দুই ধরনের, একটা হচ্ছে শক্ত রঙিন কড়ি, একটা হচ্ছে নরম রঙিন কড়ি। তো শক্ত রঙিন কড়ির ধারণ ক্ষমতা হচ্ছে উচ্চ কিন্তু রঞ্জক পদার্থ কম থাকে, যেটাকে আউটলাইন ড্র করার জন্য ব্যবহার করা হয়। আবার নরম রঙিন কড়ি হচ্ছে গিয়ে রঞ্জক পদার্থ উচ্চ কিন্তু ধারণ ক্ষমতা কম, সেটাকে ছবির ভেতরের অংশ রং করার জন্য ব্যবহার করা হয়। তারপর একটা রয়েছে তৈলাক্ত রঙিন কড়ি বা অয়েল পেস্টেল। এবং লিওনার্দো দা ভিঞ্চি প্রথম রঙিন কড়ি প্রচলন করেছিলেন। তারপর 43 নাম্বার পেজে ললিত কলার উপাদানের মধ্যে তৃতীয় উপাদান যেটা রঙিন পোস্টার বা পোস্টার রং, পোস্টার কালার, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো একটি পোস্টার রং হলো জলের রং যার সাথে গধের আটা যুক্ত থাকে, যা অস্বচ্ছ এবং দ্রুত শুকিয়ে যায়, যেমন আঠালো মন্ড, যেগুলো সাধারণত কাচের শিশিতে চিত্রিত হয় এবং এগুলিকে বলা হয় রঙিন বিজ্ঞাপন পত্র অথবা রঙিন টেম্পেরা। এগুলো ব্যবহৃত হয় পোস্টার লেখার কাজে, কার্ড তৈরিতে ইত্যাদিতে। 44 নাম্বার পেজে প্রশ্ন রয়েছে যে শুকনো রঙিন কড়ি দুই ধরনের, তাদের নাম লিখুন। তো সেটা আমরা জানি যে শুকনো রঙিন কড়ি দুই ধরনের, একটা হচ্ছে নরম রঙিন কড়ি, একটা হচ্ছে শক্ত রঙিন কড়ি। 2 নম্বর প্রশ্ন, রঙিন কড়ি হলো ভালো মাধ্যম ড্যাশ। তো রঙিন কড়ি হচ্ছে শিশুদের জন্য একটা ভালো মাধ্যম। 3 নম্বর হচ্ছে তৈলাক্ত রঙিন কড়ি ব্যবহার হতে পারে ড্যাশ ড্যাশ ড্যাশ। তো তৈলাক্ত রঙিন কড়ি ব্যবহার হতে পারে কাঁচ, প্লাস্টিক এবং মাটির পাত্রে রং করার ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে রঙিন কড়ি প্রথমে ব্যবহৃত করেন ড্যাশ। তো রঙিন কড়ি প্রথমে ব্যবহৃত করেন লিওনার্দো দা ভিঞ্চি। 5 নম্বর হচ্ছে পোস্টার রং হলো অস্বচ্ছ, হা বা না।
হ্যাঁ, পুষ্টার রং হচ্ছে অস্বচ্ছ, আমরা দেখে নিয়েছিলাম পুষ্টার রংটা হচ্ছে অস্বচ্ছ। 6 নাম্বার, পুষ্টার রংকে বলা হয় ড্যাশ। পুষ্টার রংকে টেম্পেরা রংও বলা হয়। এই যে দেখুন, পুষ্টার রংটা হচ্ছে অস্বচ্ছ এবং পুষ্টার রংকে বলা হয় টেম্পেরা। 44 নাম্বার পেজে ললিত কলার উপাদানের মধ্যে চতুর্থ উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে কলম ও কালি বা পেন এন্ড ইঙ্ক। তো সেখানে আমরা দেখতে পাবো 3 ধরনের কলমের কথা আলোচনা করা হয়েছে। সেটা একটা হচ্ছে কি ফাইন লাইন পেন বা সুন্দর লেখার কলম, আর একটা হচ্ছে মার্কার কলম, আর একটা হচ্ছে ফেল্ট কলম। তো সুন্দর লেখার কলম আধা কঠিন জেল কলম, এডিং, টেডলার, রটরিং, ভেরল প্রভৃতি হচ্ছে সুন্দর লেখার কলম। তারপর মার্কার কলম হচ্ছে পাতলা জল রঙে আঁকা মার্কার, বুরুশ মার্কার, কাঁচ এবং কারুশিল্পের মার্কার, রেখাচিত্র মার্কার প্রভৃতি। ফেল্ট কলম কারুশিল্পের জন্য ব্যবহার করা হয়, ফেল্ট কলম। তারপর রয়েছে ইঙ্ক বা কালি। তো কালি হলো জলের মিশ্রণ, যেখানে কার্বন, বুসু কালি, গালা এবং অন্যান্য উপাদানের মিশ্রণ থাকে। কালি হলো জলে গলনীয় তরল পদার্থ, কিন্তু উপরিতল থেকে পরিষ্কার করা খুব শক্ত। কালি ব্যবহারের জন্য সঠিক পছন্দের কাগজ ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। তো কালির মধ্যে কি কি কালি বলেছে, সেখানে কয়েকটা কালির নাম দিয়েছে, যে অ্যাক্রিলিক কালি, তারপর অঙ্কন কালি বা ড্রয়িং ইঙ্ক, ভারতীয় কালি বা ইন্ডিয়ান ইঙ্ক, এগুলো নিয়ে বলা আছে সেখানে। তারপর ললিত কলা উপাদানের 8টা উপাদানের মধ্যে পঞ্চম উপাদান যেটা রঙ্গোলি, সেটা নিয়ে আলোচনা করা আছে 45 নাম্বার পেজে। তো সেটা পাঠ শেষের অনুশীলনীতেও প্রশ্ন রয়েছে যে রঙ্গোলি কি, রঙ্গোলির উপাদানগুলি কি কি। তো রঙ্গোলি কি আমরা দেখে নেব। যে রঙ্গোলি হলো একটি ভারতের ঐতিহ্য সজ্জিত লোকললিত কলাশিল্প। হিন্দু উৎসবের সময় এগুলো বাড়ির অঙ্গনে তৈরি করা হতো। বিশেষ করে যে পৌষ সংক্রান্তির সময় উঠোনের মধ্যে যেগুলো আলপনা তৈরি করা হয়, আলপনা বা রঙ্গোলি তৈরি করা হয়, বিভিন্ন ডিজাইন সাজসজ্জা মহিলারা তৈরি করেন। কি কি জিনিস দিয়ে তৈরি করেন, সেটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন বা আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারেন। তো সেগুলি হচ্ছে রঙ্গোলি বা আলপনা। তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকারের সাজসজ্জা লক্ষ্য করা যায়, যেমন রাজস্থানে মন্দানা, বাংলায় আলপনা প্রভৃতি। তো আমাদের সচরাচর ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা আসামে কিন্তু আলপনা তৈরি করা হয় পৌষ সংক্রান্তির সময়, সেটা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন। তো রঙ্গোলি সাধারণভাবে জ্যামিতিক আকার, আধ্যাত্মিক বোধ, উদাহরণস্বরূপ স্বস্তিকা, লক্ষ্মীজি, আবার ব্যাপক পরিকল্পনা হতে পারে। তো রঙ্গোলি উপাদান বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকার, যেমন শুকনো চাল অথবা ময়দা, যার মধ্যে হলদি এবং প্রাকৃতিক রং যুক্ত করা হয়। তারপর ফুল দিয়েও রঙ্গোলি করা হয়, যেমন গুজরাটের ক্ষেত্রে আমি দেখেছি ওরা আলপনা কিন্তু এইভাবে চালের গুঁড়া দিয়ে করে না, ওরা ফুল দিয়ে আলপনা তৈরি করে নেয় বা আবির দিয়ে আলপনা তৈরি করে নেয়। তো মেঝের ফাঁকা অংশগুলিতে গোলাপ, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে পূর্ণ করা হয়, সেটাও কিন্তু রঙ্গোলি তৈরি করা যায় ফুল দিয়ে। কালি এবং কাঠের গুঁড়ো দিয়েও রঙ্গোলি তৈরি করা যায়। তারপর দিয়া দিয়েও কিন্তু রঙ্গোলি তৈরি করা যায়। তো সেখানে রঙ্গোলির কিছু টিপস দেওয়া আছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই। তো রঙ্গোলি কি, রঙ্গোলির উপাদানগুলি কি কি আমরা দেখে নিলাম। তারপরে আমরা যাচ্ছি ললিত কলা উপাদানের 8টা উপাদানের মধ্যে ষষ্ঠ উপাদান, যেটা ক্লে বা কাদামাটি। পাঠ শেষের অনুশীলনীতে 12 নম্বর প্রশ্ন রয়েছে যে কিভাবে মাটি শিশুদের গতিসংগত দক্ষতার উন্নয়ন ঘটায় বা মাটির গুরুত্ব নিয়ে আলোচনা করুন। তো সেটা আপনি 45 এবং 46 নাম্বার পেজ জুড়ে পেয়ে যাবেন আনসারটা। দেখে নেবেন যে মাটি কিভাবে শিশুদের গতিসংগত দক্ষতার উন্নয়ন ঘটায় এবং মাটির গুরুত্ব কি কি জিনিস রয়েছে সেটা এখানে দেওয়া আছে, তো অবশ্যই দেখবেন। আর পাঠ শেষের অনুশীলনী যেটা আমি বলছি, সেটা কিন্তু NISDL এর থেকে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে তার কিন্তু ব্লক 1 এর 63 নাম্বার, 62 এবং 63 নাম্বার পেজে পাঠ শেষের অনুশীলনীর প্রশ্নগুলো পাবেন। সেখান থেকে প্রশ্ন দেখে নিয়ে ওইখান থেকে আনসার দেখে নেবেন। তার পরক্ষণেই 46 নাম্বার পেজে অগ্রগতি যাচাইয়ের প্রশ্ন দিয়েছে যে কালি হয় ড্যাশ গলনীয়। তো কালি কিন্তু জলে গলনীয়। 2 নম্বর, প্রতিটি কলমের আছে অনন্য ড্যাশ ড্যাশ ড্যাশ। তো প্রতিটি কলমের আছে অনন্য লাইন বা অনন্য রেখা। 4, মাটি গতিসংগত দক্ষতা উন্নয়নে সাহায্য করে, হে বা না। এটা কিন্তু হ্যাঁ, মাটি কিন্তু শিশুদের গতিসংগত দক্ষতা উন্নয়নে সাহায্য করে। 5 নাম্বার, ড্যাশ ড্যাশ হলো দুটো পদ্ধতি মাটি মডেলের। তো মাটি মডেলের দুটো পদ্ধতি হচ্ছে চাপ দেওয়া এবং চিমটি কাটা। তো সেটা মাটি নিয়ে যেখানে আলোচনা করা আছে একটু উপরেই, সেটা দেখলেই আপনি পেয়ে যাবেন যে মাটি পদ্ধতির মাটি মডেলের দুটো পদ্ধতি কি কি। তো সেটা নিয়ে আমি আর বলছি না, দেখে নেবেন। তারপর ললিত কলা উপাদানের 7ম উপাদান হচ্ছে মিশ্রিত উপকরণ বা মিক্সড মেটেরিয়াল।
তো সেটার ক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে যে পাঠ শেষের অনুশীলনীতে 11 নম্বর প্রশ্ন রয়েছে, দেখতে পাবেন যে মিশ্র মাধ্যম একটি সুন্দর পদ্ধতি, বিভিন্ন মাধ্যমের বিষয়ে অনুসন্ধান এবং পরীক্ষার বিষয়ে এটা কি সত্য? এই যে দেখুন পাঠ শেষের অনুশীলনী 11 নম্বর প্রশ্ন যে মিশ্র মাধ্যম একটি সুন্দর পদ্ধতি, বিভিন্ন মাধ্যমের বিষয়ে অনুসন্ধান এবং পরীক্ষার বিষয়ে এটা কি সত্য? যদি হ্যাঁ, ব্যাখ্যা করুন কেমন করে। তো সেটার আনসার আপনি 46 এবং 47 নম্বর পেজ জুড়ে পেয়ে যাবেন। তো 46 এবং 47 নম্বর পেজ জুড়ে পেয়ে যাবেন, এতটুকু দিলেই কিন্তু আপনার আনসারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা তো দেখবেনই। এখান থেকে কিন্তু আরো ছোট ছোট প্রশ্ন করা যেতে পারে। দেখুন যে ঘেরুয়া থেকে আমরা বাদামি রং তৈরি করতে পারি, যেহেতু মিশ্রিত উপাদান নিয়ে আমরা আলোচনা করছি, একটা থেকে আরেকটা আমরা তৈরি করব এখানে। যেমন ঘেরুয়া থেকে আমরা বাদামি রং তৈরি করতে পারি, কয়লা থেকে কালো রং তৈরি করতে পারি, হলদি থেকে হলুদ রং আমরা তৈরি করতে পারি, পাতা, গাছ, শাক থেকে সবুজ রং তৈরি করতে পারি, ফুল থেকে আমরা যেমন গোলাপ থেকে লাল রং, গাঁদা থেকে হলুদ রং, তারপর লেপিস লাজুলি বা নীলকান্ত মণি থেকে নীল রং আমরা পেতে পারি। তারপর কম খরচের মিশ্রিত উপকরণ যা সহজলভ্য, মিশ্রিত উপকরণ আমরা কম খরচে যেগুলো সহজলভ্য সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন কাগজ আমরা ব্যবহার করতে পারি। কাগজ কোথা থেকে ব্যবহার করতে? কসকসে কাগজ, রঙিন কাগজ, ঢেউ কেলানো কাগজ, গুড়ির কাগজ, চকচকে কাগজ, ম্যাগাজিনের কাগজ, নরম কাগজ, প্যাক করার কাগজ প্রভৃতি আমরা ব্যবহার করতে পারি। রং পেন্সিল, রঙিন চকের মোম পেন্সিল, শুকনো রং চক, জল রং বা এই যে কি ওয়াটার কালার, পুস্টার রং প্রভৃতি আমরা রং ব্যবহার করতে পারি। বুরুশ, গোলাকৃতি শুকরের মতো বাঁকানো চুল, নেউল জাতীয় প্রাণী চুলের বুরুশগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর পেন্সিল, আমরা কম খরচে কি কি পেন্সিল ব্যবহার করতে পারি? HB, 2B, 4B, 6B, 8B, কাঠ কয়লা প্রভৃতি আমরা পেন্সিল হিসেবে ব্যবহার করতে পারি। তারপর আঠা হিসেবে ফেভিকল, ফেভিবাউন্ড, গ্লু, ফেভিস্টিক এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো তো দেখতে হবে। দেখুন যে প্রশ্ন হলো এমন যে ঘেরুয়া থেকে আমরা কি রং পাই? হ্যাঁ, আমরা জেনে গেছি যে ঘেরুয়া থেকে আমরা বাদামি রং পাই। কয়লা থেকে আমরা কি রং পাই? কালো রং পাই। লেপিস লাজুলি বা নীলকান্ত মণি থেকে আমরা কি রং পাই? নীল রং পাই। এগুলো একটু দেখবেন। তারপর আমরা চলে আসছি ললিত কলা উপাদানের সর্বশেষ উপাদান বা অষ্টম উপাদান কারুশিল্প বা ক্রাফট। তো কারুশিল্পের উপকরণ বা ক্রাফট মেটেরিয়াল গুলো আমরা দেখে নেব। সেটা 47 থেকে শুরু হয়ে 48 নাম্বার পেজ জুড়ে রয়েছে। 48 নাম্বার পেজে আমরা পাবো যে কারুশিল্পের উপকরণ পাওয়া যেতে পারে যা নিম্নরূপ বা ক্রাফট মেটেরিয়ালস ক্যান বি অ্যাভেলেবল এজ ফলোজ। যেমন প্লাস্টিক জার এবং বোতল, তরল পদার্থ রাখা খালি পাত্র, খালি কাঠবোর্ড বাক্স, পুরানো দাঁতের ব্রুশ, পুরানো বোতলের ভিন্ন ধরনের বোতলের ছিপি, পত্র পত্রিকা বা খবরের কাগজ, ভাল্ব, টিউবলাইট, নারকেলের মালা, আখরুট, খোলা প্রভৃতি জিনিস আমরা পেতে পারি কারুশিল্পে ব্যবহার করার জন্য। ক্রাফট মেটেরিয়াল হিসেবে এগুলো পেতে পারি এবং এগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। তারপর রয়েছে আবর্জনা উপকরণ থেকে কিভাবে জিনিস তৈরি করা যায়, হাউ টু মেক এন আর্টিকেল ফ্রম ওয়েস্ট মেটেরিয়াল, সেটা ওইখানে দেয়া আছে, দেখে নেবেন। 9 নাম্বার পেজে কিছু প্রশ্ন দেয়া আছে, এগুলো দেখে নিচ্ছি। যে মিশ্র উপকরণ পাওয়া যায় ড্যাশ, মিশ্র উপকরণ পাওয়া যায় আমাদের চারপাশে। 2 নম্বর বাজার থেকে কারুশিল্প উপকরণ পাওয়া কি জরুরি? না, বাজার থেকে কারুশিল্প উপকরণ পাওয়া জরুরি না। আপনি বাজার থেকে নিতে হবে না, আপনার চারপাশে যা যা জিনিস রইল, এই যে একটু আগে দেখলাম পুরানো বোতল, খবরের কাগজ, এইগুলো দিয়ে আমরা কারুশিল্পের উপকরণ তৈরি করে নিতে পারি। 3 নম্বর নিম্নের উপাদান থেকে কোন রং পাওয়া যায়? যেমন ঘেরু থেকে, তো ঘেরু থেকে আমরা বাদামি রং পেতে পারি। কয়লা থেকে আমরা কালো রং পেতে পারি। হলদি থেকে আমরা হলুদ রং পাই। পাতা, ঘাস, শাক প্রভৃতি থেকে আমরা সবুজ রং পাই। আর নীলকান্ত মণি বা নীল থেকে আমরা নীল রং পাই, যেটা লেপিস লাজুলি থেকে আমরা নীল রং পাই। পরবর্তীতে রইল বাকি যে অঙ্কন বিদ্যা এবং পেন্টিং, অনেকগুলো টপিক রয়েছে বাকি। তো এই ইউনিটটা কিন্তু একটু বড় আছে, তো দুটো পার্টে আমি কমপ্লিট করতে পারলাম না। আমি নেক্সট আরেকটা পার্টে কমপ্লিট করবো, কারণ এই পার্টে যদি আমি আলোচনা করি ভিডিওটার লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, যেটা বোরিং হয়ে যাবে। তো আজ এখানে রাখছি, নেক্সট পার্টে আমি এই ইউনিটটা কমপ্লিট করে দেবো। তারপরে যে ইউনিটগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে ছোট ছোট ইউনিট, একটা ডিসকাশনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বিদায় দিন, কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMT টিউটোরিয়াল।